জুলাই গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগপত্র জমা দিয়েছে প্রসিকিউশন। এ বিষয়ে বিস্তারিত জানতে ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মহসিন কবির। মহসিন কবির, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি তো ট্রাইব্যুনালে আছেন। এই বিষয়ে আপনার কাছে আরেকটু বিস্তারিত আমরা জানতে চাইব। তানিয়া জানেন যে আজকে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে চার্জ গঠন সেই চার্জ দাখিল করা হয়েছে এবং কিছুক্ষণ আগে আমরা যখন কথা বলছি তার মিনিট 10 আগে প্রসিকিউশন টিমের পক্ষ থেকে ট্রাইব্যুনালের সেই অভিযোগপত্রের যে সকল বই সেগুলো নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ এখানে প্রায় দেখছি যে কয়েকটি ভলিউম তারা নিয়ে গিয়েছে এবং সেখানে জুলাই গণ অভ্যুত্থানের সময়ে যে ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে যে আন্দোলন, সেই আন্দোলন চলাকালীন সময়ে যে সকল হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে সেই সকল হত্যাকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে যে তার বিরুদ্ধে যে মামলা হয়েছে সুপিরিয়র রেসপন্সিবিলিটির দায়ে, তো সেই মামলায় আজকে অভিযোগপত্র দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে কিন্তু বলা যায় যে আনুষ্ঠানিকভাবে যে বিচার কার্যক্রম সেই বিচার কার্যক্রম শুরু হলো। এবং শেখ হাসিনা ছাড়াও এই একই অভিযোগে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং রয়েছেন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এবং সুপিরিয়র রেসপন্সিবিলিটি যে দায়, অর্থাৎ পুরো এই আন্দোলনের সময়ে যে শিক্ষার্থীদের উপর গুলি কিংবা হত্যাকাণ্ড। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ, সেই হত্যাকাণ্ডের দায় আনা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে এই যেহেতু শেখ হাসিনা তখন সরকার প্রধান ছিলেন এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার মাধ্যমে নির্দেশ এবং সেটি এক্সিকিউট করেছে পুলিশ, অর্থাৎ পুলিশের মাধ্যমে সেটি যেহেতু এক্সিকিউশন হয়েছে, তো এই তিনজনকে এই দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং আজকে দাখিল করা হলো এবং বিচার প্রক্রিয়া আজকে থেকে মূলত শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে। এবং আরেকটি বিষয় জানেন যে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কিন্তু বলা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে কোনো ধরনের কোর্টের মামলার ক্ষেত্রে এই প্রথমবারের মতো সেটি সরাসরি সম্প্রচার করা হবে, সেটি জানানো হয়েছিল গতকাল প্রসিকিউশনের পক্ষ থেকে। তবে এখনও পর্যন্ত সেই ধরনের কার্যক্রম মানে কখন এটি প্রচার করা হবে, শুরু হবে, সেটি এখনও তারা নির্দিষ্ট করে জানাননি। তবে জানা গেছে যে তারা এটি প্রচার করবেন এবং তখন আসলে এটি বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে, বাংলাদেশ টেলিভিশন জানেন যে বিটিভি, সেই বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে এই পুরো বিচার প্রক্রিয়াটা আনুষ্ঠানিক যে বিচার প্রক্রিয়া শুরু হবে সেই বিচার প্রক্রিয়া তারা সরাসরি সম্প্রচার করবেন, সেই ধরনের ঘোষণা আগে থেকে রয়েছে এবং আদালত যদি অনুমতি দেয় তারা সেটি প্রচার করতে পারবেন। কারণ ট্রাইব্যুনালের পক্ষ থেকে ট্রাইব্যুনালের যে 3 সদস্যের বিচারকরা রয়েছেন তাদের পারমিশনের বিষয় আছে, তাদের পারমিশন পেলেই হয়তো এই যে সরাসরি সম্প্রচারের কথা বলা হচ্ছে সেটি তখন করা হবে, সেটি আমরা তখন জানতে পারবো। এবং কিছুক্ষণ আগে যেটি বলছিলাম যে মিনিট 10 আগে ট্রাইব্যুনালে যারা প্রসিকিউশন টিম রয়েছে তাদের পক্ষ থেকে এই অভিযোগপত্রগুলো নিয়ে যাওয়া হয়েছে এবং সেটি ইতিমধ্যে সেটি দাখিল করা হয়েছে এবং এর বিস্তারিত জানতে হয়তো আমাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ আদালতের কার্যক্রম, ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হওয়ার পর আসলে জানা যাবে যে কোন কোন বিষয়গুলো এই যে অভিযোগপত্র আনুষ্ঠানিকভাবে দেওয়া হলো সেখানে কোন কোন বিষয়গুলো আনা হয়েছে। তবে এটি কিন্তু একেবারেই পরিষ্কার যে জুলাই গণ অভ্যুত্থানের সময়ে যে গণহত্যা, অর্থাৎ জাতিসংঘ যে প্রতিবেদন দিয়েছে সেখানে 1400 মানুষের যে মৃত্যু হওয়ার কথা কিন্তু তারা বলেছে এবং জাতিসংঘের যে দলিল, জাতিসংঘের যে তদন্ত প্রতিবেদন সেটিও হয়তো কোর্টে দেওয়ার কথা এর আগেই প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, সেটি হয়তো থাকবে। অর্থাৎ সব কিছু মিলিয়ে এই যে জুলাই গণ অভ্যুত্থানের সময় যে গণহত্যা এবং হত্যা, এই মামলায় সুপিরিয়র রেসপন্সিবিলিটির দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, কারণ তিনি যেহেতু পুলিশের যে নিয়ন্ত্রণ কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর যে নিয়ন্ত্রণ সেটি আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থাকে, তো স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার দায় দেখা হচ্ছে এবং একই সঙ্গে এটি পুলিশের পক্ষ থেকে যেহেতু বাস্তবায়ন করা হয়েছে, তো সেজন্য পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তাকেও কিন্তু এই যে সুপিরিয়র রেসপন্সিবিলিটির মামলা, সেই মামলায় তাদেরকে কিন্তু আনা হয়েছে। এখন বিচারকরা এটি কিন্তু বিচার এই মুহূর্তে ট্রাইব্যুনালের যে কার্যক্রম সেটি বিটিভি সম্প্রচার করছে, আমরা একটু সেখানে চলে যেতে চাই।
রাষ্ট্রীয় ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করে ব্যাপক ভিত্তিক এবং পদ্ধতিগতভাবে but the problem is that it is not the that's why ক্ষমতা আঁকড়ে থাকার উদগ্র বাসনা রাষ্ট্রীয় ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করে ব্যাপক ভিত্তিক এবং পদ্ধতিগতভাবে আক্রমণের মাধ্যমে সংগঠিত নিষ্ঠুর হত্যাযজ্ঞ ও সহিংসতা বাংলাদেশ ভূমিতে সেই বেদনাদায়ক অধ্যায়ে সংগঠিত অপরাধের জবাবদিহিতা নিশ্চিত করতে, যেখানে নিরস্ত্র নিরীহ সাধারণ নাগরিক, বিশেষ করে তরুণ, ছাত্র, যুবা, নারী ও শিশু, যারা একটি ন্যায়ভিত্তিক ভবিষ্যতের জন্য বৈষম্য এবং কোটা পদ্ধতি নামক কুপ্রথার অবসানের দাবিতে অহিংস এবং ন্যায়সঙ্গত আন্দোলনে অংশগ্রহণ করেছে। 24-এর এই আন্দোলন বৈষম্য বিরোধী ও সরকারের সাথে ভিন্নমত পোষণকারী অসংখ্য নিরীহ, নিরস্ত্র ও সাধারণ মানুষ এই মামলার অভিযুক্ত আসামিগণ কর্তৃক নির্বিচার হত্যাকাণ্ড ও ভয়াবহ সহিংসতার শিকার। তাদের নেতৃত্ব এবং নিয়ন্ত্রণে থাকা রাষ্ট্রীয় বাহিনী এবং রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের সদস্যদের দ্বারা সংগঠিত হয় হত্যা, অঙ্গহানি, গ্রেফতার, নির্যাতন, গুম ও চিকিৎসা প্রদানে বাধা, মৃত এবং জীবিত মানুষকে একত্রে পুড়িয়ে দেওয়ার মতো ঘৃণ্য মানবতা বিরোধী অপরাধ। মাননীয় আদালত 2024 সালের জুলাই বিপ্লব, যা মনসুন রেভলিউশন বা বর্ষা বিপ্লব নামে পরিচিত, সংগঠিত হয়েছিল 1.5 দশক ধরে চলমান 2024 সালের 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সময়ে আসামিগণের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বৈধ চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয়া তরুণদের অবিস্মরণীয় জাগরণ নির্মূল করার উদ্দেশ্যে আসামিগণ সমস্ত রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ওইসব মুক্তিকামী ছাত্র জনতাকে নির্মূল বা স্তব্ধ করে দেওয়ার উদ্দেশ্যে রাষ্ট্রের প্রশাসন যন্ত্র, পুলিশ, গোয়েন্দা সংস্থা, অন্যান্য বাহিনী সমূহ এবং সরকারি দলের রাজনৈতিক নেতৃত্ব ও তাদের অধীনস্থ সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী সমূহ এই পরিকল্পিত হত্যাকাণ্ড এবং নির্যাতনে অংশগ্রহণ করে। মাননীয় আদালত, এই বিচার শুধু বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নয়, বরং 2024 সালের জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ, স্ট্যাচুট অফ দি আইসিসি এবং বাংলাদেশের 1973 সালের আন্তর্জাতিক, সেগুলো হচ্ছে প্রত্যক্ষদর্শী ও জীবিত ভিকটিমদের সাক্ষ্য, অপরাধ সংঘটনের সময় ধারণকৃত ভিডিও ফুটেজ, ড্রোন এবং সিসিটিভি ফুটেজ, আসামিগণের মধ্যে টেলিফোন সংলাপের অডিও ক্লিপস, ডিজিটাল এভিডেন্স সমূহের ফরেনজিক রিপোর্ট, আসামিগণের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্য, ছবি এবং ভিডিও, জাতীয় ইত্যাদি। মাননীয় আদালত, এই বিচার অতীতের প্রতিশোধ নয়, এটি ভবিষ্যতের জন্য একটি প্রতিজ্ঞা। আমরা প্রমাণ করতে চাই একটি সভ্য সমাজ যেখানে গণতন্ত্র এবং আইনের শাসন থাকবে, সেখানে গণহত্যা কিংবা মানবতা বিরোধী অপরাধ করা হবে না। বিচার থাকবে সেখানে কেউ আইনের ঊর্ধ্বে থাকতে পারে না। স্মরণ করছি জুলাই যারা আর কোনোদিন তাদের পরিবারের কাছে ফিরে আসবে না। স্মরণ করছি তাদেরকেও যারা এই আন্দোলনের চোখ, হাত, পা কিংবা শরীরের অন্য কোনো অঙ্গ হারিয়েছেন। স্মরণ করছি সেই সব ভয় মানুষদের যাদের অপরিসীম ত্যাগের কারণে এই রাষ্ট্র অন্ধকার সময় পেরিয়ে দেখছে। এই আদালত এমন একটি সময়ের সাক্ষ্য বহন করছে যা ইতিহাসের এক অনন্য দলিল হয়ে থাকবে। আমরা চাই এই বিচার হোক নিরপেক্ষ, প্রমাণ নির্ভর এবং ন্যায়। আমরা চাই
এ বিচার শুধু বাংলাদেশের সামাজিক জীবনে সৃষ্ট গভীর ক্ষত মুছে না দিই, বরং এটি হোক এক আত্মাভিমানী জাতির ঐতিহাসিক পুনর্জাগরণ। Much obliged, Your Lordship. This is the opening speech from the Chief Prosecutor. My Lord, we have submitted formal charge containing 135 pages, along with the other documents which contains 8,747 pages. এগুলোর মধ্যে ফর্মাল চার্জে আমরা মোট 5টি অভিযোগ এনেছি। সাক্ষীর সংখ্যা হচ্ছে 81 জন। তথ্যসূত্র মোট 5 খণ্ডে 2018 পৃষ্ঠা। জব্দ তালিকা এবং দালিলিক প্রমাণ মোট 8 খণ্ডে 4005 পৃষ্ঠা। শহীদদের তালিকা 10 খণ্ডে মোট 8747 পৃষ্ঠা, মোট 2724 পৃষ্ঠা। সর্বমোট ডকুমেন্টের পরিমাণ হচ্ছে 8747 পৃষ্ঠা। ইওর লর্ডশিপস, এখন আমি ফর্মাল চার্জ উপস্থাপনের জন্য, ফর্মাল চার্জ যেহেতু অনেক বড়, 2000 আপনি ফর্মাল চার্জে ইন্ডেক্স তৈরি করলে ভালো হয়। মালট, এখানে আমরা যদিও হেডিং দিয়েছি এবং সেটা হেডলাইন আছে ফ্রিকোয়েন্টলি দিলে অসুবিধা নাই। মালট, you can submit an index. মালট, we will do. মালট, ফর্মাল চার্জের আমাদের এখানে আমাদের বিজ্ঞ প্রসিকিউটর বৃন্দ উপস্থিত আছেন। আমি ওনাদের নামগুলো একটু পড়ে দিচ্ছি। মালট, আমার সাথে আছেন বিজ্ঞ প্রসিকিউটর জনাব আব্দুস সোবহান তরফদার, বিজ্ঞ প্রসিকিউটর জনাব মিজানুল ইসলাম, বিজ্ঞ প্রসিকিউটর জনাব গাজী মনোয়ার হোসেন তামিম, বিজ্ঞ প্রসিকিউটর BM সুলতান মাহমুদ, বিজ্ঞ প্রসিকিউটর শহীদুল ইসলাম সর্দার, বিজ্ঞ প্রসিকিউটর ফারুক আহমদ, বিজ্ঞ প্রসিকিউটর আব্দুল্লাহ নোমান, বিজ্ঞ প্রসিকিউটর আব্দুল সাত্তার পালোয়ান, বিজ্ঞ প্রসিকিউটর মামুনুর রশিদ, বিজ্ঞ প্রসিকিউটর হাসানুল বান্না, বিজ্ঞ প্রসিকিউটর SM মইনুল করিম, বিজ্ঞ প্রসিকিউটর শাইখ মাহাদি, বিজ্ঞ প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ, বিজ্ঞ প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার, বিজ্ঞ প্রসিকিউটর SM তাসমিরুল ইসলাম এবং বিজ্ঞ প্রসিকিউটর তানভীর হাসান জোহা। মালট, আজকের এই আদালতের ঐতিহাসিক ক্ষণে আমাদের তদন্ত সংস্থার যিনি সমন্বয়ক জনাব আনসারউদ্দিন খান পাঠান, সহ সমন্বয়ক জনাব শহীদুল্লাহ চৌধুরী সহ আমাদের তদন্ত সংস্থার তদন্তকারী কর্মকর্তারা যারা অক্লান্ত পরিশ্রম করে মামলাটাকে এই পর্যায়ে নিয়ে আসেন, তারাও উপস্থিত আছেন। মালট, ফর্মাল চার্জ 135 পৃষ্ঠার। আমরা সমস্ত কিছু এই আদালতে এই মুহূর্তে পুরোটা উপস্থাপন সম্ভব নয় বলে আমরা উল্লেখযোগ্য অংশ আপনাদের সামনে প্রেস করব। প্রথমে কিছু অংশ আমাদের বিজ্ঞ প্রসিকিউটর মিজানুল ইসলাম সাহেব, সামান্য কিছু অংশ, আর সামান্য কিছু অংশ জনাব আব্দুস সোবহান তরফদার সাহেব, এবং শেষ দিকে যে বেসিক চার্জের অংশটুকু সেগুলো আমি নিজে প্লেস করবো। এই ইয়েস ম্যাডাম, দ্যাট উইল ডু। মালট, শুরুতে প্রথম অংশটুকু উপস্থাপনের জন্য আমাদের মাননীয় প্রসিকিউটর মিজানুল ইসলাম সাহেবকে উপস্থাপন করার জন্য আদালতের অনুমতি প্রার্থনা করছি। মাছ প্রশ্ন। মাননীয় আদালত, লার্নেড চিফ প্রসিকিউটর সাহেবের বক্তব্যের ধারাবাহিকতায় যেটা বলতে চাই, এই মামলার ট্রাইব্যুনালে প্লেস করলে ভালো। ট্রাইব্যুনাল, মাননীয় ট্রাইব্যুনাল, শুরুতে মেলট বলেছি যে মেলট, এই ট্রাইব্যুনালের যে মামলাটার আজকে ফর্মাল চার্জ দাখিল করেছি, সেই ফর্মাল চার্জটা অভিযোগ দাখিল হয়েছিল, অর্থাৎ কমপ্লেন দাখিল হয়েছিল গত 14/8/24 তারিখে, যেটা 127 হিসাবে নিবন্ধিত হয়েছিল। এটা প্রথম তদন্তকারী কর্মকর্তা ছিলেন জনাব জানে আলম খান। পরবর্তীতে তা পরিবর্তন করে আরেকজন তদন্তকারী কর্মকর্তা জনাব আলমগীর হোসেন PPM সেবা নিযুক্ত হয়েছিলেন। এনাকে সার্বিক সহযোগিতা করেছিলেন বিশেষ তদন্তকারী কর্মকর্তা জনাব তানভীর হাসান জোহা। তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা জনাব আলমগীর হোসেন 12/5/2025 তারিখে তদন্ত প্রতিবেদন দাখিল করেন, যাতে এই 3 জনকে আসামি করা হয়েছে। তারা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক IGP চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এই মামলার তদন্তে সংগৃহীত যে সমস্ত তথ্য উপাত্ত, পত্র পত্রিকা, তথ্য উপাত্তের মধ্যে ছিল পত্র পত্রিকা, ভিডিও, অডিও কল এবং আর অন্যান্য আনুষঙ্গিক বিভিন্ন প্রতিবেদন সংগ্রহ করে তিনি যে রিপোর্ট দিয়েছেন, তার ভিত্তিতে
আমরা এই ফরমাল চার্জ তৈরি করেছি জনাব আলমগীর সাহেবের সহায়তায়। সেইখানে আমরা মূল অভিযোগে যাওয়ার আগে আওয়ামী লীগের দুঃশাসন এবং আওয়ামী লীগ এবং শেখ হাসিনা কিভাবে ফ্যাসিবাদী শাসনের নিজেদেরকে রূপান্তরিত করেছিল, কিভাবে দেশে একটা স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়েছিল, কিভাবে একটা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল, তার কিছু ধারাবাহিক বর্ণনা মাননীয় ট্রাইব্যুনালে দেওয়া প্রয়োজনীয়তা অনুভব করছি। বাংলাদেশে ফ্যাসিবাদ এই আওয়ামী লীগ দুঃশাসনের ইতিহাস 24 বিপ্লবের পটভূমি যেভাবে সংগঠিত হয়েছিল তার মূল বর্ণনাটা আমরা দেখেছি, মূল অবস্থানটা দেখেছি। জুলাই বিপ্লব 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্যাসিবাদী এবং সর্বকাশী একনায়কতন্ত্রকে উৎখাত করা হয়েছিল। ছাত্র জনতার এই আন্দোলন দমনার্থে ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের অনুগত রাজনৈতিক মদতপুষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর ঘাতক সদস্যবৃন্দ এবং আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের 14 দলীয় সশস্ত্র বাহিনী কর্তৃক সংগঠিত ব্যাপক মাত্রা পদ্ধতিগত আক্রমণ ও লক্ষ্যভিত্তিক নিপীড়ন যা আসামিদের জ্ঞাতসারে সংগঠিত হয়েছিল। এতে প্রায় 1.5 সহস্রাধিক মানুষকে হত্যা করা হয়েছে, 25 সহস্রাধিক মানুষের আহত, অঙ্গহানি ও দৃষ্টিশক্তি কমছে। আওয়ামী এই যে কারণে এই সরকারকে উৎখাত করতে জনগণ উদ্বুদ্ধ হয়েছিল, জনগণ এই আন্দোলনকে সমর্থন দিয়েছিল। এই আলোচনার জন্য প্রথমে আমাদেরকে আওয়ামী লীগের প্রথম শাসন আমল এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে কিছু আলোচনা দরকার। সদ্য স্বাধীন দেশ একটা সম্ভাবনায় দেশ হিসাবে, গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষা এবং সুখী সমৃদ্ধশালী দেশ হিসাবে প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় জনতা এই দেশ স্বাধীন করলেও 1971 সালে স্বাধীন হলেও স্বাধীনতার পরপরই আওয়ামী লীগ সরকার তাদের জনগণকে প্রদত্ত প্রতিশ্রুতি লঙ্ঘন করে একনায়কতন্ত্র, স্বৈরাচার এবং নিপীড়ন ব্যবস্থা কায়েম করেছিল, যার প্রথম পদক্ষেপ ছিল রক্ষী বাহিনী গঠন। এই রক্ষী বাহিনী গঠনের মাধ্যমে দেশের মানুষকে অত্যাচার করা হয়েছিল, নিপীড়ন করা হয়েছিল, গুম করা হয়েছিল এবং শুধু তাই নয়, এই রক্ষী বাহিনীর কৃত অপরাধ যেন বিচারের আওতায় না আসে এই জন্য ওই আইনে একটা ধারা সংযোজন করা হয়েছিল যাতে তাদের কৃত যে কোনো কর্মকাণ্ডের জন্য তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়। এরপরে আমরা দ্বিতীয় বিষয় যেটা দেখতে চাই সেটা মাননীয় ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করতে চাই, প্রথম সংসদীয় নির্বাচন। আমরা 2014 সালের ভোটারবিহীন নির্বাচন, 18 সালের নিশিরাতের নির্বাচন যা ওনাকে লাইলাতুল ইলেকশনও বলেন, তারপরে আমি এবং দাবির নির্বাচন বহু আলোচনা শুনেছি, কিন্তু এটা সূত্রপাত ঘটেছিল 1973 সালের প্রথম সংসদীয় নির্বাচনে। ওই সময় বিরোধী কণ্ঠস্বর তেমন ছিল না বললেই চলে। একমাত্র বিরোধী কণ্ঠস্বর মেজর জলিল সাহেব নির্বাচিত হবেন এবং এই নির্বাচনকে ঠেকানোর জন্য, নির্বাচনকে জনগণের রায়কে ভুলণ্ঠিত করার জন্য বরিশাল থেকে তার নির্বাচনী এলাকায় হেলিকপ্টার করে ব্যালট বাক্স ঢাকায় নিয়ে এসে তাকে পরাজিত করা হয়েছিল, পরাজিত দেখানো হয়েছিল। আমরা প্রত্যেকটা যে অভিযোগে এখানে আনয়ন করেছি, বর্ণনা দিয়েছি, তার তথ্যসূত্র আমরা বর্ণনা করেছি এবং ওই 5টা ভলিউমে আমরা দাখিল করেছি। এরপরে এই আওয়ামী লীগ শাসন আমলের আর একটা দিক হচ্ছে 1974 সালের ভয়াবহ দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছিলেন। একটি হিসাবে দেখা যায় গড়ে প্রতিদিন 15,000-এর বেশি লোক মারা যেত। গণতান্ত্রিক প্রক্রিয়ার কবর রচনা ও বাকশাল গঠন, স্বাধীনতা, মুক্তি এবং বহুদলীয় গণতন্ত্রের স্বপ্ন নিয়ে যে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল সেই স্বপ্নকে ভুলণ্ঠিত করে 1975 সালের 25শে জানুয়ারি বাংলাদেশ সংবিধানে 4র্থ সংশোধনী আনয়ন এবং বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ অর্থাৎ বাকশাল নামক সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার কবর রচনা করে বাংলাদেশে চূড়ান্তভাবে একটি একদলীয় শাসন ব্যবস্থা চালু করা হয়। বাকশাল গঠনের পর অন্যান্য সকল রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, সংবাদপত্রের স্বাধীনতা সীমিত করা হয়, সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত হয় এক ব্যক্তি অর্থাৎ শেখ মুজিবুর রহমানের হাতে। সাধারণ নির্বাচন বা উপনির্বাচনে কোনো প্রার্থী হওয়ার কোনো সুযোগ ছিল না যদি না তিনি বাকশাল প্রধান শেখ মুজিবুর রহমান কর্তৃক মনোনীত হতেন। এই বাকশাল
প্রতিষ্ঠার মাধ্যমে মুক্ত সংবাদপত্রের কণ্ঠরোধ করা হয়। সরকার নিয়ন্ত্রিত 4টি পত্রিকা দৈনিক বাংলা, ডেইলি বাংলাদেশ টাইমস, ডেইলি বাংলাদেশ অবজারভার এবং সাপ্তাহিক বিচিত্রা বাদে সকল পত্রিকার প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়। এই 4টি অনুমোদিত পত্রিকাতেও সরকারি নিয়ন্ত্রণ আরোপ করে মানুষের মৌলিক অধিকার খর্ব করা হয়। বিরোধীদেরকে বিনা বিচারে আটক রাখার জন্য সংবিধান সংশোধন করে নিবর্তনমূলক আটক রাখার বিধান সম্বলিত আইন পাশ করার সুযোগ করে দেওয়া হয়। এই সদ্য স্বাধীন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করে দেয়, দেশকে ফ্যাসিবাদের রাষ্ট্রের দিকে ধাবিত করে। বাকশাল গঠনের প্রতিবাদে পার্লামেন্ট ও মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানী এবং ব্যারিস্টার মইনুল হোসেন। বাকশালে যোগদান না করায় রাজশাহী সদর আসনের এমপি জনাব মঈনুদ্দিন আহমেদ মানিক সংসদ সদস্য পদ বাতিল করে দেওয়া হয়। 1975 সালের 15ই আগস্ট পট পরিবর্তনের পর একদলীয় শাসন ব্যবস্থা বাতিল করে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃযাত্রা শুরু করে। এই সুযোগে বাকশালী চেতনাধারী আওয়ামী লীগ সরাসরি একদলীয় শাসনের কথা না বললেও বহুদলীয় শাসনের মোড়কে তাদের কাঙ্ক্ষিত একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠান স্বপ্ন বাস্তবায়নে পরিকল্পিতভাবে এগিয়ে নিতে থাকে। পরবর্তীতে 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে নয়, তাদের লুটপাটের ঐতিহ্য অনুসরণ করে শেয়ার বাজার লুট করে। 2001 সালে সাধারণ নির্বাচনে 4 দলীয় জোটের কাছে তারা নির্বাচনে পরাজিত হয়। 2008 সালে সেনা সমর্থিত সরকার অধীনে একটি সাজানো এবং পাতানো নির্বাচনে পুনরায় আওয়ামী লীগ ক্ষমতায় অধিষ্ঠিত হয়। সেই শেখ হাসিনার নেতৃত্বাধীন দলটি তখন থেকেই গণতন্ত্রের মোড়কে শেখ মুজিবুর রহমান প্রবর্তিত বাকশালী একনায়কতন্ত্র নতুন আঙ্গিকে পুনঃপ্রতিষ্ঠার জন্য ষড়যন্ত্র শুরু করে। এই আওয়ামী দুঃশাসন ও ফ্যাসিবাদের যে 15 বছর, তার মধ্যে বেশ কয়েকটা সেগমেন্ট আমরা ভাগ করেছি। তার মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে নির্বাচনী ব্যবস্থা ও গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস করা। জি, এই ক্ষেত্রে আমরা কয়েকটা সাবটাইটেল করেছি। এক হচ্ছে 2008 সালে ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগের ক্ষমতা দখল ও ক্ষমতা কুক্ষিগত করার জন্য তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা। 2রা জানুয়ারি 2007 সালের সশস্ত্র বাহিনী সামরিক শাসন কর্তৃক ব্যাকজোরে ক্ষমতায় এসে তাদেরকে ক্ষমতা আনার জন্য যে প্রক্রিয়াটা অনুসরণ করেছিল তার মধ্যে উল্লেখযোগ্য ছিল 130টা সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করে তাদেরকে নির্বাচিত হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল। এরপরে মাননীয় ট্রাইব্যুনাল এবং দেশবাসী সকলেই জানেন যে 2014 সালে কিভাবে একতরফা এবং ভোটারবিহীন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আর 2018 সালের নিশিরাতের নির্বাচন, যেটা একটু আগে আমি বললাম যে এটাকে অনেকে লাইলাতুল ইলেকশনও বলে থাকেন। এরপরে এই 2018 সালের নির্বাচন ব্যাপকভাবে সমালোচিত হওয়ার পর তার এক নতুন পদ্ধতি, নতুন সিস্টেম, নতুন উদ্ভাবনী শক্তির মধ্যে আবিষ্কার করলেন আমি এবং দামির নির্বাচন। যেহেতু বিরোধী দল কেউ নির্বাচনে অংশগ্রহণ করলো না, এই জন্য তারা তাদের প্রার্থীকে দামি প্রার্থী হিসাবে দান করালেন। অর্থাৎ সরকারি দলের লোক সরকারি দলের বিরুদ্ধে কথা বলছে, বিরোধী দল বলছে সরকার দুর্নীতি করছে, অর্থাৎ বিরোধী দল মানে যারা নির্বাচন করছে, আর তাদের মহিলা সদস্যদেরকে মনোনীত করে দিচ্ছেন সরকার প্রধান। এইটা আমরা দেখেছি। এই নির্বাচনে আগের দিন এই নির্বাচনের ফলাফল ঘোষণার সময় কি দেখা গেল, প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে 28% ভোট কাস্ট হয়েছে। পিছন থেকে তাকে বলে দেওয়া হলো যে না, বলে দেন 42%, 40%। এরপরে স্থানীয় নির্বাচন সম্পর্কে মাননীয় ট্রাইব্যুনাল এবং দেশবাসী জানেন কিভাবে এটাকে ভুলণ্ঠিত করা হয়েছিল মানুষের রায়কে, কিভাবে একজন নির্বাচিত হওয়ার পরে তাকে বাদ দিয়ে আরেকজনকে ভোট গণনা না করে ঘোষণা করে দেওয়া হয়েছিল নির্বাচিত চেয়ারম্যান এবং মেম্বার হিসাবে। রাষ্ট্রীয় কাঠামোতে রাজনৈতিক অপব্যবহার ও দুর্নীতির সর্বগ্রাসী চর্চা, এটা মাননীয় ট্রাইব্যুনাল সহ দেশবাসী জানেন। এমনকি এই লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। কারো বাড়ি বিদেশে আছে, সর্বাধিক বাড়ি বাংলাদেশের একজন ব্যক্তির। আবার বেগমপাড়া গঠন করা হয়েছে, উন্নয়ন প্রকল্পের নামে দুর্নীতি করা হয়েছে। খরচ হচ্ছে
1000 কোটি টাকা দেখানো হচ্ছে 5000 কোটি টাকা। দলীয় আনুগত্য বিবেচনায় বিচারপতিদের নিয়োগ, এই বিষয়টা আমি আর করতে চাচ্ছি না। দলীয় বিচারপতিদের মাধ্যমে বিরোধী দলমত নির্বাচনে মত ও ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে। বিচার প্রক্রিয়ায় বিদেশি হস্তক্ষেপের নজিরবিহীন উদাহরণ, এই বিষয়টি আমরা একটু আলোকপাত করতে চাই। একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল কিছু ব্যক্তির বা একটা নির্দিষ্ট সময়ের সংগঠিত অপরাধের বিচারের জন্য। এই বিচারে যাদেরকে বিচারক নিয়োগ করা হয়েছিল তারা প্রমোশনের লালসায় উচ্চ আদালতে যাওয়ার আকাঙ্ক্ষায় তৎকালীন প্রধান বিচারপতি এবং অন্যান্যদের সাথে গোপনে যোগাযোগ করতেন। অন্যান্য বিচারপতিরা শেখ হাসিনার সাথে গোপনে বৈঠক করতেন কিভাবে জাজমেন্ট দিতে হবে, কিভাবে সিদ্ধান্ত দিতে হবে, এবং এরপরেও তারা দেখলেন রায় তৈরি করতে পারতেন না। এই জন্য তারা বিদেশি এক ব্যক্তির সাথে যোগাযোগ করে রায়ের কাঠামো লিখে নিতেন। বিচার বিভাগের উপর নিয়ন্ত্রণ আরোপ এবং প্রধান বিচারপতি অপসারণের জন্য যে সিস্টেমটা আমাদের দেশে গড়ে উঠেছিল ৭৫ সালের 15ই আগস্টের পর থেকে, সেটাকে পরিবর্তন করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বাতিল করে সংসদের হাতে, অর্থাৎ আওয়ামী লীগ নিয়ন্ত্রিত সংসদের হাতে নিয়ে যাওয়া হয়েছিল। গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। এই সময় কেউ যদি সরকারের কোনো বিরোধিতা করতেন, কোন দল যদি বিরোধিতা করতেন, তাহলে সেই দলের নেতৃস্থানীয় ব্যক্তি বা তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি বা তাদের সাথে যোগাযোগ যারা রাখতে করতেন তাদেরকে নিয়ে যে গুম করে দেওয়া হতো, অনেকে খুন করে দেওয়া হতো। এবং এমন একটা ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছিল যাতে জনগণ যেন এদের অপকর্মের কোনো প্রতিবাদ না করে। পৃষ্ঠা 23। মিজানুল ইসলাম। যেটা বলছেন বিভাগের উপর নিয়ন্ত্রণ আরোপের প্রচেষ্টা এবং প্রধান বলেন, আমরা বুঝতে পারি না কি পেজ 19। সাবেক প্রধান বিচারপতি জনাব সুরেন্দ্র কুমার সিনহা আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন হিসাবে প্রধান বিচারপতির পদে অধিষ্ঠিত হন এবং মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে আপিল বিভাগের প্রহসনমূলক বিচার ও রায়ের মাধ্যমে সরকারের এজেন্ডা বাস্তবায়নে সংক্ষিপ্ত রায় প্রদান পূর্বক জামাত ও বিএনপি নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর করে। এখানে একটা উদাহরণ আমরা দিতে পারি, সেটা হচ্ছে আব্দুল কাদের মোল্লা সাহেবের জাজমেন্ট, রিভিউ জাজমেন্ট প্রকাশ করার আগে শর্ট অর্ডারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। কিন্তু শেখ হাসিনার সাথে বিচার বিভাগের নিয়ন্ত্রণ নিয়ে বিচারপতি এস.কে. সিনহা চেয়েছিলেন বিচার বিভাগের প্রধান হিসাবে বিচার বিভাগের একচ্ছত্র নিয়ন্ত্রণ তার হাতে থাকবে। বিরোধের প্রেক্ষিতে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার তৎকালীন প্রধান বিচারপতি এস.কে. সিনহার উপর ক্ষুব্ধ হয়ে তাকে নজিরবিহীনভাবে গোয়েন্দা সংস্থা দিয়ে শারীরিক নির্যাতন ও ভয় ভীতি দেখিয়ে প্রথমে দেশত্যাগ ও পরে পদত্যাগ করতে বাধ্য করে। এটার তথ্যসূত্র আমরা এখানে পরিষ্কারভাবে উল্লেখ করেছি। এবং এরপরে পিলখানা ট্র্যাজেডি। ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে ক্ষমতা গ্রহণের পরপরই আওয়ামী লীগ টার্গেট করে সেনাবাহিনীকে, পরের পৃষ্ঠা 10, 2009 সালের 25শে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় অবস্থিত বিডিআর পরিবর্তিত নাম বিজেপি সদর দপ্তরে তথাকথিত বিদ্রোহ নামে সেনাবাহিনী 57 জন দেশপ্রেমিক চৌকো সেনা অফিসার 74 জনকে হত্যা করে। বিদ্রোহকালীন সময়ে অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করতে তৎকালীন আওয়ামী লীগ সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে হত্যাকাণ্ডকে ত্বরান্বিত করেছে। পরবর্তীতে জনগণের জোরালো দাবি সত্ত্বেও বিডিআর বিদ্রোহ প্রসঙ্গে একটা প্রহসনমূলক তদন্ত কার্যক্রম পরিচালনা করেছে। ষড়যন্ত্রের হোতাদেরকে বাদ দিয়ে কেবলমাত্র মাঠে থাকা সৈনিক ও জওয়ানদের বিচার কার্য পরিচালনা করেছে। 5ই আগস্ট বিপ্লবের পর এই রহস্য পুনরুদ্ধারের জন্য একটা কমিশন গঠন করা হয়েছে। এরপরে 20 পৃষ্ঠাতে শাপলা চত্বরের গণহত্যা 1-3-13। 5ই মে রাতের অন্ধকারে সমাবেশে অবস্থান ও নিরীহ নিরস্ত্র এতিম মাদ্রাসা ছাত্র সহ ছাত্র জনতার উপর রাতের অভিযান পরিচালনা করে অগণিত মানুষকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। এই অপারেশনের নিষ্ঠুরতা ও হত্যাযজ্ঞ যেন দেশবাসী জানতে না পারে, এই জন্য তাৎক্ষণিকভাবে সরাসরি সম্প্রচাররত দিগন্ত টিভি
এবং ইসলামিক টিভি নামে 2টি ইলেকট্রনিক মিডিয়া বন্ধ করে দেওয়া হয়। এই সংবাদ এর মাঝের অংশে আছে অধিকার নামক একটি সংগঠনে হত্যাকাণ্ডের বিষয়ে বর্ণনা দেওয়া তার প্রধানের বিরুদ্ধে মামলা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে তাকে কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এরপরে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড 21। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তার মেয়াদকালে ভিন্ন মতামত মানবাধিকার কর্মী বিরোধী দল সহ যে কোনো ধরনের ভিন্ন মতের নিপীড়ন ও নিষ্পর্শনের সমর্থক হয়ে উঠেছিল। এই সময় একটা রিপোর্টে দেখা যায় নিখোঁজ হয়েছিল 416 জন, আর একটা রিপোর্টে দেখা যায় 611 জন। তার মধ্যে হিউম্যান রাইটস ওয়াচের বক্তব্য এর মধ্যে 383 জন আর ফিরে আসেনি। প্রতিবেদনে 86 জনের গুমের কথা উল্লেখ হয়েছে এবং এরই ধারাবাহিকতায় এই নিষ্ঠুরতা এবং গুম খুনের সুরাহা না করে 2001 সালে ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের উপর মানবাধিকার চরম লঙ্ঘন করার জন্য নিষেধাজ্ঞা আরোপ করে। এরপরে হচ্ছে তৎকালীন স্বৈরাচার 23 নির্দেশনায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কর্তৃক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পেজ 23 নারায়ণগঞ্জের 7 খুন, কাউন্সিলর একরাম হত্যাকাণ্ড। ডাক্তার কাউন্সিলর একরাম হত্যাকাণ্ডের একটু বর্ণনা আমি দিতে চাই। তেসরা 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উপজেলার যুবলীগের দীর্ঘদিনের সভাপতি একরামুল হক, যাকে ওই বছর 26শে মে গভীর রাতে কথিত বন্ধুদের নির্মমভাবে হত্যা করে। ঘটনার দিন একটি গোয়েন্দা সংস্থার লোকজন তাকে বারবার ফোন করে একটা জমি কেনার সহায়তা করার জন্য চাপ দিলে সেই গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা কথা অনুযায়ী তিনি বাসা থেকে বের হন। ঘটনার রাত 11টার পর পকেট থেকে ফোনে মেয়ে কল করলে ফোনটি চাপ পড়ে রিসিভ হয়ে যায় এবং স্ত্রীর ফোন রেকর্ড হতে থাকে এবং ভয়াবহ হত্যাকাণ্ডের বর্ণনার শেষ মুহূর্তের নৃশংস শব্দ শোনা যায়। মেয়ের কণ্ঠে শোনা যায়, হ্যালো আব্বু। কাপা কাপা গলায় উত্তর আসে, জি আম্মু, আমি নীলা একটা স্থানের নাম যাচ্ছি। এইরকম কন্যা, এইরকম একরামের কন্যা ফোনের এক প্রান্ত থেকে প্রশ্ন করতে থাকে। তারপর অপর প্রান্ত থেকে জবাব আসে না, আসে গুলির শব্দ, গোলাগুলি, চিৎকার। এরপরে ডাক্তার ফয়েজ হত্যাকাণ্ড বর্ণনা আছে এবং যারা এই ধরনের গুমের শিকার হয়েছেন তাদের তালিকা আমরা দিয়েছি 25, 26, 27, 28। তারপরে আমরা 29-এ দিয়েছি পেজ আওয়ামী লীগের 15 বছরের দুঃশাসনের দেশ থেকে বাধ্য হওয়া ব্যক্তিদের তালিকা। এরপরে হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে দমন পীড়ন, পেজ 38। এই ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে নিপীড়িত উল্লেখযোগ্য ব্যক্তি সময়ের তালিকা আমরা উল্লেখ করেছি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি। এরপরে আমরা যেটা বলছি ঘৃণার রাজনীতি, এইটা মাননীয় ট্রাইব্যুনাল আমি একটু উপস্থাপন করতে চাচ্ছি। ঘৃণার রাজনীতি, রাজাকার ও মুক্তিযুদ্ধের চেতনা শব্দের অপব্যবহার। 1971 সালের মহান স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ জন্ম হওয়ার পর থেকেই মুক্তিযুদ্ধকে পুঁজি করে ফ্যাসিবাদী আওয়ামী লীগ জাতিকে বিভক্ত করার অপচেষ্টায় লিপ্ত হয়, প্রচেষ্টা চালিয়ে যায়। নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ও বিরোধী মতাদর্শের যে কোনো ব্যক্তি, বিশেষত ইসলামী মনোভাবাপন্ন ব্যক্তিদের স্বাধীনতার বিপক্ষের শক্তি, রাজাকার ইত্যাদি নামে প্রচার করার মাধ্যমে এক ধরনের মানবিকরণ প্রক্রিয়া দীর্ঘদিন থেকে চলে আসছে। মুক্তিযুদ্ধের ইতিহাসের অপব্যাখ্যা করে শুধুমাত্র ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ও রাজাকার নামে অবৈধ ডিভাইড অ্যান্ড রুল পলিসি চালু করে বৈষম্য। এই প্যারের শেষে একটা সেপারেট সেগমেন্ট, বৈষম্য বিরোধী আন্দোলন ও রাজাকার ট্যাগ। যে কোনো গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধ সংগঠনের পূর্বে অপরাধীর একটা সাংস্কৃতিক বা মনস্তাত্ত্বিক প্রস্তুতি গ্রহণ করে, যার অন্যতম প্রধান উপাদান হলো অপমানজনক ও অবমাননাকর ভাষার ব্যবহার। ইতিহাসের বিভিন্ন অধ্যায়ে দেখা যায় যে আফ্রিকার রোয়ান্ডার তুৎসিদের তেলাপোকা বলা হতো, নাজি জার্মানিতে ইহুদিদেরকে ইহুদু বলা হতো, বসনিয়ায় মুসলিমদেরকে ক্যান্সার বলা হতো,
মিয়ানমারের রোহিঙ্গাদেরকে বাঙালি বা অনুপ্রবেশকারী, সুদানের দারফুরদের, আফ্রিকানদের দাস হিসাবে চিহ্নিত করার মতো ভাষা ব্যবহার করে। এসব ভাষা কেবল ঘৃণা ছড়ায়নি, বরং সংশ্লিষ্ট গোষ্ঠীগুলির প্রতি সহিংসতার ন্যায্যতা দিতে সহায়তা করেছে। আওয়ামী সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণের বিষয়টা আছে, আমাদের 43 পিসে আছে গণমাধ্যমের উপর আঘাত। আওয়ামী যাচ্ছি এরপরে না, লাইন বাই লাইন আমি যাচ্ছি। বিপ্লবের সূচনা হয়েছিল 24শে জুলাই, বিপ্লবের সূচনা হয় 1 জুলাই থেকে 5ই আগস্ট, যার বর্ণনা আমরা দেখতে পাচ্ছি, আমাদের সকলেরই জানা আছে। কোটার ইতিহাসে সিম্পল একটা কথা আমি সেখানে বলতে চাই, কোটা আন্দোলনটা কেন হলো। একটা উদাহরণ আমি দিতে চাই যেটা আমাদের বর্ণনাতে আছে, সেটা হচ্ছে যে পরীক্ষা যারা দিল, যিনি 71 পেলেন তিনি ফেল করলেন, আর কোটাতে যিনি 42 পেলেন তিনি পাস করলেন। আর শেষ আমি যে দুটো বিষয় আনতে চাচ্ছি, এক হচ্ছে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারের নির্দেশ। আমরা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র ফজলে নূর তাপস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং শেখ হাসিনার মধ্যেকার 16 জুলাই এবং 18 জুলাই দুটো ফোন আলাপের অডিও দাখিল করছি, ইনভেস্টিগেশন রিপোর্টের সময় সংগ্রহ করেছে। তাতে দেখা যায় উনি বলছেন যে এদের ইংল্যান্ডে গুলি করে মারা হয়েছে, ছাত্রদেরকে মেরে ফেলতে হবে, কোনো সমস্যা নাই, আর কি লেখাল উইপেন ব্যবহার করতে হবে। আরেকটা বিষয় কি বলছেন, সেটা হচ্ছে যে আমি বললাম ভাঙতে অমুক জিনিস, আগুন দিতে, ওরা যে সেতু ভবনে ভেঙে দিল, অর্থাৎ আগুন জ্বালার পরিকল্পনাটা তিনি তৈরি করেছিলেন। বাকিটা আমার লাইনের সিনিয়র আব্দুল সামাদ আপনি পেজ 60 উপর সম্মানিত ট্রাইব্যুনাল, এই জুলাই বিপ্লবে সংঘটিত মানবাধিক বিরোধী অপরাধের ভিকটিমদের পরিচয়, পেজ 60। হেডিংটা হইল জুলাই বিপ্লবে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ভিকটিমদের পরিচয়। 2024 সালে জুলাই আগস্টে ক্ষমতাসীন আওয়ামী লীগের সরকার কর্তৃক ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলন দমন এবং রাজনৈতিক নিপীড়ন করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী নিরীহ নিরস্ত্র ছাত্র জনতা বিরোধী দলের নেতাকর্মী, বিশেষিত বিএনপি, জামাত ও অন্যান্য দলের সদস্য ছাড়াও আন্দোলনে অংশগ্রহণকারী সকল শ্রেণী পেশা সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করা হয়, যারা এই সময়কালে পরিচালিত সকল প্রকার আক্রমণ, নির্যাতন, নিপীড়ন, গণগ্রেপ্তার, মামলাবাজি, ভয়ভীতি ও সহিংসতার মুখে পড়েন। এই আন্দোলনের সমর্থনকারী হিসেবে ভিন্ন মতাবলম্বী চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক, মানবাধিকার কর্মী, শিক্ষাবিদ, অনলাইন সমালোচক ও সাধারণ নাগরিকদের নির্যাতন, নিপীড়ন, গণগ্রেপ্তার ইত্যাদি দমনমূলক ব্যবস্থার মাধ্যমে হয়রানির শিকার হতে হয়।